বছর শেষের শুভেচ্ছা বন্ধুরা, স্বাগতম ভবঘুরে দীপাঞ্জন চ্যানেলে। আজকের এই পর্বের মূল আকর্ষণ হলো সম্রাট হুমায়ুনের সমাধি, যা কিনা দিল্লির ঐতিহাসিক পরিচয়ের মূল মানদণ্ড। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই হুমায়ুন টুমের প্রাঙ্গণ জুড়ে রয়েছে অন্যান্য বেশ কিছু আকর্ষণীয় স্থাপত্য। সেগুলো দেখব এক এক করে। আর একদম শেষে বোনাস হিসেবে থাকবে দিল্লির অন্যতম একটা ভূগর্ভস্থ বাউরি, যার নাম উগ্রসেন বাউলি। হুমায়ুন টুমের গেটের ঠিক সামনে এই সবুজ বুর্জ। গেট দিয়ে ঢুকলে প্রথমেই টিকিট কাউন্টার। হুমায়ুন টুমের ভেতরে এবার ঢুকে পড়েছি। এখানে 40 টাকা টিকিট এন্ট্রি ফি, আর ভিডিওর জন্য আলাদা করে 25 টাকা নেয়। সে আপনি যে ভিডিও ক্যামেরায় আনুন না কেন, স্টিল কোনো টাকা পয়সা লাগে না। ভেতরে ঢুকছি, ঢুকে বাকিগুলো আপনাদের দেখাচ্ছি। ঢোকার মুখে একটা ডিরেকশন বোর্ড দেওয়া আছে, থাম, সেখানে লেখা আছে 4টে জিনিস এই কম্পাউন্ডের মধ্যে দেখা যায়। অনেক বড় কম্পাউন্ড। শুরুতে ঢুকেই ডান দিকটাতে হচ্ছে সেই ঈশা খানের সমাধি, আর সোজা পথে বু হালিমা গেট। বু হালিমার নামে তোরণ, বাগান আর সমাধি আছে, ফলে এটা বোঝা যায় ইনি একজন গুরুত্বপূর্ণ মহিলা ছিলেন। কিন্তু তার পরিচয় নিয়ে যে রহস্যের কুয়াশা, তা কখনো কাটেনি। কিছু সূত্র থেকে এটা জানা যায় যে বাবরের হারেমে তিনি উচ্চ পদে ছিলেন হুমায়ুনের শৈশবকালে এবং ছিলেন হুমায়ুনের স্তন্যদাত্রী ধাইমা। হুমায়ুনের সমাধির একদম পাশে বু হালিমা বাগানের মধ্যে তার সমাধিসৌধ এটাই প্রমাণ করে যে তিনি যেই হন, হুমায়ুনের জীবনে তার বিশেষ সম্মান ছিল। সৌধটির তেমন কোনো বিশেষত্ব নেই, কেবল ওপরে ওঠার একটা সিঁড়ি আর 4 কোণে 4টি কুঠুরি ছাড়া। আর আছে বাগানের 4 কোণে 4টি ছত্রি। এখানে এসছি, আমার এক বন্ধু থাকে নয়ডাতে, তাপস, ওর বাড়িতে এসছি, ওর সঙ্গেই বেরিয়েছি। তাপস একটু হাই করে দেয় আমার বন্ধুকে। তো ওর সঙ্গেই বেরিয়েছি, হুমায়ুন টুমে এসছি। এখন ঢুকছি হুমায়ুন টুমে, বাকিটা দেখবো ওখানে গিয়ে। পশ্চিমের এই দোতলা অলঙ্কৃত তোরণটা হুমায়ুন টুমের মূল প্রবেশপথ। প্রবেশপথে একটা গ্যালারি আছে, আর আছে দারুণ সুন্দর নিখুঁত একটা মডেল। জায়গাটাকে পুরো বুঝে নেওয়ার জন্য এটা কিন্তু একটা দারুণ জিনিস, যেটা প্রথমেই দেখে নেওয়া দরকার। আর এই হলো সেই অনিন্দ্য সুন্দর সৌধ। কোরআনে বর্ণিত স্বর্গোদ্যান চারবাগের আদলে উদ্যানের মাঝে ভারতের প্রথম সমাধিসৌধ, যার নির্মাণ হয়েছিল 450 বছর আগে, 1570 সালে। 1556-তে হুমায়ুন মারা যাওয়ার পর 1569-এ তার স্ত্রী হামিদা বানু বেগম এই সৌধ তৈরির কাজ শুরু করেন। পারস্য স্থপতি মিরাক মির্জা ঘ্যাসকে নির্বাচন করে নিয়ে আসেন বেগম। 15 লক্ষ টাকায় প্রায় 1 যুগ ধরে বানানো হয় এই সৌধ, যা পরবর্তী বহু সমাধির অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। বিশেষত তাজমহল, যা মূল ডিজাইনটাই করা হয়েছিল এই সৌধের অনুকরণে। 3 প্রজন্ম পরেও সেই একই প্রেমের সমাধি নির্মিত হয়েছিল। এই হলো সেই হুমায়ুনের সমাধি। এই সমাধির যে দৃশ্যত, এর যে আকৃতি, তার সঙ্গে তাজমহলের আকৃতির কোনো তফাৎ নেই, শুধু মিনার 4টি বাদ দিয়ে, যেটা তাজমহলে পরে অ্যাড করা হয়েছে। ওপরে উঠে আসার পর আরো ভালো বোঝা যায় যে এর সাথে তাজমহলের কি আশ্চর্য মিল। লাল আর সাদার পার্থক্য কেবল, অবিকল যেন তাজেরই বাগান। ভীষণ সুন্দর সাজানো, একদম তাজমহলের মতো এই স্মৃতিসৌধের চারপাশ।
এইটা মুখ্য স্মৃতিসৌধ, যার ভেতরে রয়েছে হুমায়ুনের সমাধি ও বেদিটি। ভেতরে গম্বুজের নিচের সিলিং এর কাজ দেখে বিস্মিত হতে হয়। এরপরেই একদম কেন্দ্রস্থল, বিশাল এক হলঘরের একদম মাঝখানে সম্রাট আকবরের পিতা হুমায়ুনের সমাধি। দারুণ সুন্দর মার্বেলের কাজ মেঝেতে, আর তার মাঝে শ্বেত পাথরের সমাধি বেদি। অসাধারণ বেলে পাথর আর সাদা মার্বেলের জাফরির কাজে সাজানো অনুপম স্থাপত্য। পেছন দিকে একেবারে সামনেই আছে সম্রাটের মূল ক্ষৌরকারের সমাধি, আর তার পেছনে যে নীল রঙের গম্বুজটা দেখা যায় ওটা নীল গুম্বাদ, যার সৃষ্টিকর্তা বৈরাম খানের ছেলে আব্দুল রহিম খান। এটা বু হালিমা গেট, আর এটা আরব সরাই গেট। এই গেটটা সম্পূর্ণ ভেঙে পড়েছিল, এটাকে নতুন করে রেস্টোর করা হয়েছে এসআইয়ের তরফে। এটার ওপরে ছিল বড় একটা গম্বুজ। বিশাল এই তোরণের ওপর যে গম্বুজ ছিল তা ভেঙে পড়েছে বহু আগে। গেট পেরোলেই সেই প্রাচীন সরাইয়ের ধ্বংসাবশেষ, যেখানে পারস্য আরবের কারিগরদের হামিদা বানু বেগম এনেছিলেন এই হুমায়ুনস টুম্ব বানাতে। তারা এখানে থাকতো, তাদের সমস্ত জিনিসপত্র, ঘোড়া, অন্যান্য জিনিস এখানে থাকতো এবং রান্না বান্না হতো, তারা থাকতো এখানে। আর তার পাশেই রয়েছে আফসারওয়ালা টুম্ব এবং তার লাগোয়া মসজিদ। যদিও এটার সম্পর্কে খুব বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। মসজিদের সামনেই সেই সরাই গেটের ভগ্নাবশেষ। অসামান্য দেখতে জায়গাটা ছিল। 500 বছরের পুরনো একটা স্থাপত্য এখন একেবারেই ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়েছে। তবে সেটা কি ছিল অতীতে, সেটা এর ভেতরে ঢুকলে কিন্তু পরিষ্কার বোঝা যায়। এরপর সেই অনবদ্য অতুলনীয় দৃষ্টিনন্দন ঈশা খানের সমাধি। ঈশা খান হলেন দক্ষিণবঙ্গের সেই অসীম সাহসী প্রতাপশালী 12 ভূঁইয়ার রাজপুত রাজা, যার বীর বিক্রমে মুঘল সাম্রাজ্যের বীরত্ব বারবার প্রতিহত হয়েছে। বারংবার যুদ্ধ করেও ঈশা খান তথা তার ঘাঁটিকে ধ্বংস করতে পারেনি মোগলদের পরাক্রম। এমনকি শক্তিশালী সম্রাট আকবরও তার নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি এই বাংলায়, কেবলমাত্র ঈশা খানের বিক্রমের কাছে পরাজিত হয়ে। সেই ঈশা খানের স্মৃতিসৌধ এটি। অষ্টভুজাকার, নানা রঙে অলঙ্কৃত নান্দনিক এই স্থাপত্যটি। অষ্টভুজাকার সৌধটিতে রয়েছে 24টা তোরণ।
মূল সমাধিক্ষেত্রে ঢোকার এই মুখে এই পুরনো শেকলগুলোর কারণ না জানা থাকলেও ভেতরে ঢুকে একটা অন্যরকম অনুভূতি হয়। এর মধ্যেই রয়েছে ঈশা খান এবং তার পরিবারের অন্যান্যদের সমাধি। গম্বুজের ওপরের যে কাজ অভাবনীয়, সেটা চোখ জুড়োনো একেবারে। এই সৌধের একদম উল্টো দিকেই আছে এক গম্বুজ ও 2 ছত্রী সহ একটা মসজিদ। এই মসজিদটিও অতি সুপ্রাচীন এবং দৃষ্টিনন্দন। ঈশা খানের সমাধির 3 খিলানযুক্ত প্রবেশপথটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। এই প্রাচীন সমাধিক্ষেত্রটি দেখা হয়ে যাওয়ার পর এবার চলুন যাই উগ্রসেনের বাউলি। দিল্লির একেবারে মধ্যবর্তী জায়গায় রয়েছে এই উগ্রসেন বাউলি। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই আছে 80 মিটার লম্বা, 15 মিটার চওড়া, সুগভীর আর অতি সুপ্রাচীন এই বাউলি বা বাউরি, যার সৃষ্টিকর্তার কোনো ঐতিহাসিক দলিল না থাকলেও এটা মানা হয় যে এটা বানিয়েছিলেন রাজা উগ্রসেন। সময়টা আনুমানিক 1400 শতক। মোট 108টা সিঁড়িযুক্ত বহুতল বিশিষ্ট এই বাউলির জন্ম হয়েছিল আসলে জলাধার হিসেবে, তখনকার তীব্র জলকষ্টের হাত থেকে বাঁচতে। অনেকগুলো জনপ্রিয় বলিউড ছবি যেমন পিকে, সুলতান ইত্যাদির শুটিং হয়েছে এই জায়গায়। সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এই বাউলি। অসাধারণ একটা স্থাপত্য এবং সঙ্গে সেই প্রাচীনত্বের আস্বাদ। তবে আজ এখানেই শেষ করি এই পর্ব। যদি সঙ্গে থাকেন তবে দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকবেন ভবঘুরে দীপাঞ্জনের। ধন্যবাদ জানাই।